আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হলো ফ্যামিলি ভিসা আপনি কিভাবে করবেন এবং ফ্যামিলি ভিসা কারা করতে পারে, কারা কারা এলিজিবল আছেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং কোন কোন স্টেট থেকে আপনারা ফ্যামিলি ভিসা করতে পারবেন। কথা বলছি সংযুক্ত আরব আমিরাত দেরা দুবাই থেকে সুলতানা নুসরাত। আপনাদেরকে ভিডিও শেষ হওয়া পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি, তাহলে আপনারা বলতে পারবেন বা আপনারা নিজেরাই আপনাদের ফ্যামিলি ভিসার কাজ করতে পারবেন। ফ্যামিলি ভিসার আপনার প্রসেস করার জন্য যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ হেল্প করব, কিন্তু আপনারা যেভাবে গতকাল রাত থেকে 7 আগস্ট রাত থেকে রাত্রে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমার ফোনে 2টা ফোনে কন্টিনিউয়াসলি কল এসেছে, তো বুঝাই যাচ্ছে আমাদের কি পরিমাণ বাংলাদেশি আমাদের আছে যাদের ফ্যামিলি এখানে আনা প্রয়োজন। এবং আজকে সারাদিনে আমার মনে হয় 400-500 কল এসেছে। একটা সেকেন্ড একটা ফোন রেখেছি আর একটা ফোন বাজছে, আর একটা ফোন রেখেছি আর একটা ফোন বাজছে, 2টা ফোন কন্টিনিউয়াসলি আমার বাজছে। তো এতে আমি বুঝতে পেরেছি যে প্রচুর পরিমাণ মানুষ আছে যারা তাদের ফ্যামিলি নিয়ে আসতে চায়। তো সেক্ষেত্রে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে নিজেরা করবেন, কারণ এই কাজটা আমি যদি 500 জন লোক যদি চাই 500 জনের সাথে তো আমি যেতে পারবো না বা হেল্পও করতে পারবো না। তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে বা কি হলে রিজেক্টের সম্ভাবনা কম। ফ্যামিলি ভিসা আপনি ঢাললেন যে সবাই ঢাললো যে সবার হয়ে যাবে এরকম না, এখানে কানুন অনেক স্ট্রিক্ট করে ফেলেছে। কিছুদিন আগেও মানে বলা যাচ্ছে বছরখানেক আগেও কিন্তু ফ্যামিলি ভিসার কানুন এত স্ট্রিক্ট ছিল না, মোটামুটি শিথিলযোগ্য ছিল এবং যাদের স্যালারি 1200-1500 ছিল তারাও কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছিল। এখন যে অবস্থা, এখন অনেকগুলা শর্ত তারা জুড়ে দিয়েছে, এই শর্তগুলা ফিল আপ করতে পারলেই আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর যদি এদের মধ্যে কোনো একটা জিনিস ডুপ্লিকেট থাকে বা তারা কোনো রকম সন্দেহ করে সাথে সাথে রিজেক্ট করবে। দেখা যাচ্ছে 10টা ভিসা ঢাললে 10টা ফ্যামিলি ভিসার মধ্যে 8টাই রিজেক্ট এবং একটা কি 2টা একদম সবকিছু ওকে থাকলে ভিসাটা হচ্ছে। চলেন আলোচনা শুরু করি যে কোন কোন ভিসা থাকলে আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন, আপনার ফ্যামিলিকে আউটসাইড থেকে মানে বাংলাদেশ থেকে আপনি দুবাইতে নিয়ে আসতে পারবেন কোন কোন ভিসা থাকলে। প্রথমত, আপনার যদি গোল্ডেন ভিসা থাকে, আপনি যদি দুবাইতে, সেটা অন্য স্টেট নয়, দুবাইতে যদি আপনার গোল্ডেন ভিসা থাকে আপনি আপনার ফ্যামিলি স্পন্সর করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা যাদের আছে তারাও আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন। তৃতীয়ত ম্যানেজার বা হাই প্রফেশন সুপারভাইজার ম্যানেজার এই টাইপের ভিসা যাদের রয়েছে, যাদের স্যালারি 4000+ রয়েছে, তারাও আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন। এরপর আসেন স্কিল নন স্কিল। আনস্কিল যারা আছে তারা কখনোই ফ্যামিলি স্পন্সর করতে পারবেন না, কারণ আপনাদের আনস্কিল লোকের স্যালারি কখনোই 1200-1500-র উপরে যায় না। তো সেক্ষেত্রে আপনি কখনোই আপনার ওয়াইফকে বা বাচ্চাকে স্পন্সর করতে পারবেন না। আর স্কিল ওয়ার্কার যারা আছেন, দেখা যাচ্ছে ম্যাসন আছে, সেটা প্লাম্বার আছে, ইলেকট্রিশিয়ান আছে, বড় বড় টেকনিশিয়ান আছে, যাদের স্যালারি রেঞ্জটা 4000, 5000, 6000 থেকে শুরু হয়, তারাও কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি স্পন্সর করতে পারে, সবাই পারে না। সেক্ষেত্রে আপনার কোম্পানির এনওসির প্রয়োজন হয়, অনেক কাগজপত্রের প্রয়োজন হয়। তো অনেক ক্ষেত্রে কোম্পানি চায় না যে আপনি আপনার কোনো কাজের ব্যাঘাত ঘটুক, আপনার ফ্যামিলি এখানে থাকলে যদি আপনি কাজে আসতে লেট করেন বা কাজের ব্যাঘাত ঘটুক, এই জন্য তারা এনওসি দিতে চায় না এবং স্বাভাবিকভাবে কিন্তু আপনি ফ্যামিলিকে তখন আর স্পন্সর করতে পারেন না। বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেল হলো আরবির ঘরের ভিসা। যাদেরকে এই দেশের লোকাল স্পন্সর থেকে আপনি একটা ভিসা নিয়েছেন, হয়তো ড্রাইভার, কুক বা পার্সোনাল সেক্রেটারি, অথবা সেটা মালি হতে পারে, গার্ডেনার হতে পারে, মাজরার ভিতরে হতে পারে, মানে হচ্ছে আরবির স্পন্সর করা ভিসার মধ্যে আপনি আছেন। আপনার স্যালারি যদি 6000-7000 দিরহামও হয়, আপনাকে যদি উনি 6-7000 দিরহামও দেয়, তারপরেও কিন্তু আপনি আপনার ফ্যামিলি স্পন্সর করতে পারবেন না, কারণ আপনি নিজেই অলরেডি আরবির অধীনে, আরবির স্পন্সরে আপনার ভিসা হয়েছে, কোম্পানির আন্ডারে নয়। তো আপনি নিজেই আরেকজন আরবি বা এই দেশের লোকালের উপর ডিপেন্ডেবল হিসেবে আপনি ভিসা পেয়েছেন। তো নিজে যখন ডিপেন্ডেবল, সেক্ষেত্রে আপনি আরেকজনকে ডিপেন্ডেবল কিভাবে বানাবেন? তো সেক্ষেত্রে আপনি বউ বাচ্চা কাউকেই আনতে পারবেন না। আশা করছি কারা কারা ফ্যামিলি স্পন্সর করতে পারবেন এই কথাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেকেন্ড প্রশ্ন হলো, কোন কোন স্টেট থেকে বাংলাদেশিদের
ফ্যামিলি ভিসা হতে পারে, কোন কোন স্টেট থেকে টাইপ হচ্ছে, কোন স্টেট থেকে টাইপ হচ্ছে না। শুধুমাত্র দুবাই স্টেট থেকে কিছু কিছু ভিসা টাইপ হচ্ছে, যারা এলিজিবল আছেন তাদের ফ্যামিলি ভিসা টাইপ হচ্ছে। তাও এর মধ্যে আপনি যদি 100টা ভিসা টাইপ করেন দেখবেন যে আপনি 10টা ভিসা পেয়েছেন, 10 জনের এসেছে, বাকি 90টাই রিজেক্ট। এই রিজেক্টের কারণগুলো নিয়েও আমরা একটু পরে আলোচনা করতেছি। আর বাকি আবুধাবি, শারজা, রাসুল খায়মা, আজমান, উমুল কুইন, এইসব যে স্টেট রয়েছে এই স্টেটগুলো থেকে যদি আপনি ফ্যামিলি ভিসা ট্রাই করেন আপনার টাইপই হবে না, মানে টাইপের অপশনই নেই, তারা কোনো অপশনই রাখে নাই। তাহলে শুধুমাত্র দুবাইতে যাদের ভিসা রয়েছে তারাই পারবেন। এবং দুবাইতে শুধু ভিসা থাকলে হবে না, দুবাইতে আপনার ভিসার সাথে পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে জেনুইন ইজারি বা টেনেন্সি কন্ট্রাক্ট। এখন আপনি ধরেন যারা ইজারি বিক্রি করে, যারা অনেকেই আপনার ইজারি বিক্রি করে, সেটা অফিস ইজারি, রেসিডেন্ট ইজারি বা হচ্ছে লেবার ক্যাম্প ইজারি, এরকম থাকে। এখন আপনি যদি তাদের কাছ থেকে ইজারি কিনেন এবং সেটা কিন্তু এক ধরনের ফেকই বলা চলে, কারণ সেটা আপনার নিজের চেক দিয়ে সেই ইজারিটা করা নয় এবং সেই বাসায় আপনি থাকতেছেন না। আর ইউই গভর্নমেন্ট এত বোকা নয়, তারা এটা কিভাবে যেন ভেরিফাই করে ফেলে এবং আপনার ভিসা তখন তারা রিজেক্ট করে। 3 নম্বর প্রশ্ন হলো, এগুলো আপনাদের প্রশ্ন, সেগুলোই আমি উত্তর দিচ্ছি। আমার কাছে শত শত মেসেজ, হাজার হাজার মেসেজ এবং কল এসেছে, তা সেগুলোর আমি উত্তরই দিচ্ছি। আপনারা অনেকেরই প্রশ্ন থাকতে পারে, একই প্রশ্ন 10 জন করে থাকতে পারেন, সেজন্য আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে। ফ্যামিলি ভিসা ইনসাইডে হচ্ছে নাকি আউটসাইডে হচ্ছে? ফ্যামিলি ভিসা ইনসাইডে যাদের ভিসা রয়েছে, দুবাই ভিসা রয়েছে বিশেষ করে, তাদের ফ্যামিলি ভিসা হচ্ছে। যেমন ধরেন আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা ভিজিটে আছেন, এখানে ভিজিটে এসেছেন, আপনার ইনসাইডে আপনার যদি কাগজপত্র সব ওকে থাকে, ইজারি থাকে, এভরিথিং যদি ওকে থাকে, তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চার ভিসা ডাইরেক্টলি হয়ে যাবে এবং সেক্ষেত্রে রিজেকশনের চান্স খুব কম, খুব 5% বা 10% লোকের রিজেক্ট হয়, বাকি সবার ভিসা হয়। এখন দুবাই থেকে যে আউটসাইড, মানে বাংলাদেশ থেকে বা আপনার ওয়াইফ এবং বাচ্চা অন্য অন্য জায়গায় থাকে, সৌদি থাকে বা ওমান থাকে বা অন্য এই দেশের বাইরে থাকে, বাংলাদেশে থাকে, যেখানেই থাকুক না কেন, আপনি চাচ্ছেন যে তাকে স্পন্সর করতে, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস দেওয়ার পর এই দেশের যে গভর্নমেন্ট তারা হচ্ছে ভেরিফিকেশন করবে, তারা ভেরিফাই করার পরে কোনো রকম একটু যদি সন্দেহ করে সাথে সাথে তারা রিজেক্ট করে দিবে। 4 নম্বর প্রশ্ন হলো, কেউ কেউ বলেছেন আমার ওয়াইফ এবং বাচ্চা এই দেশে ছিল, তাদের এমিরেটস আইডি আছে এবং এখন ভিসা ক্যান্সেল, তাদেরকে আমি আবার নতুন করে নিয়ে আসতে চাই। এই প্রশ্নের উত্তর হলো, আপনার বউ এবং বাচ্চার যদি এই দেশে একবার এমিরেটস আইডি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্টস সব ওকে থাকে, মানে আগে যদি আপনি ভিসা করেছেন, হয়তো শিথিল যখন ছিল কানুন সেই সময় ভিসা করেছেন, হয়তো সেই সময় আপনার স্যালারি 1200-1500 ছিল বা 2000 ছিল, বা আপনার জেনুইন ইজারি ছিল না, তারপর একটা ইজারি লাগাই দিয়ে আপনি তাদেরকে স্পন্সর করেছিলেন। বর্তমানে আপনি কোনো রকম ফাঁকিবাজি করতে পারবেন না যদি সকল ডকুমেন্টস ওকে থাকে এবং তাদের এমিরেটস আইডি যদি আগে হয়ে থাকে, সেই আইডিটা দিয়ে যখন আপনি ভিসাটা যখন ঢালবেন তখন ওই আইডি সেখানে অ্যাটাচ করে দিতে হবে যে তাদের পুরনো আইডি ছিল। তো এইরকম করে আপনি ভিসাটা যদি ঢালেন তাহলে ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 0%, কারণ আপনার অলরেডি তারা এখানে ছিল, তাদের একবার ভিসা হয়েছে নিয়ম কানুন মেনে তাদের হিসাবে। তো এর পরের বিষয় হলো, কেউ একজন বলেছেন, যে একজন না অনেকেই বলেছেন যে আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, বাচ্চা হয়েছে বাংলাদেশে, আমি পাঠাই দিছি, বাচ্চা বাংলাদেশে হয়েছে, এখন ওয়াইফকে আনতে পারতেছি না, ওয়াইফের এমিরেটস আইডি আছে, ভিসা আছে, কিন্তু বাচ্চা নিউবর্ন বাচ্চা, তো এই বাচ্চার আমি ভিসা করতে পারতেছি না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে প্রথমত মায়ের ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে এই ভিসাটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে বাচ্চার যে পাসপোর্ট করেছেন আপনি, বাচ্চার পাসপোর্টের সাথে যে বার্থ সার্টিফিকেটটা আপনাদের রয়েছে সেটা আপনাকে আরবিতে নোটারি করতে হবে। আগে যেটা সিস্টেম ছিল আপনি শুধু ইংলিশে করলেই হয়ে যেত, এখন তারা আরবিতে, তারা ডাবল চেক করে। এখন ধরেন ইংলিশে একজন চেক করলো, আরবিতে আরেকজন চেক করে, তারা ডাবল চেক করে যে এদের ডকুমেন্টস ওকে আছে কিনা। সেগুলা এত এত চেক এত বেশি কেন, সেগুলো নিয়েও আমি ভিডিও শেষে আলোচনা করব, যে কেন
আমাদের চেকিং এত বেশি হয়ে গেছে, কেন তারা এত হার্ড করে দিয়েছে ফ্যামিলি ভিসাকে। তো বাচ্চার যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে সেটাকে আপনারা আরবিতে করবেন, ইংলিশে এবং আরবিতে নোটারি করে মিনিস্ট্রি অফ ল, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইউএই এমবাসি এগুলা থেকে আপনি অ্যাটাস্টেশন করে নেবেন। অ্যাটাস্টেশন করে সেটা ইউএইতে আবার নিয়ে আসবেন সেই পেপারসটা, মানে তার বার্থ সার্টিফিকেটটা। তারপর আপনি যেটা করবেন, এখান থেকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাবেন। এটা করানো হয়ে গেলে মায়ের আইডি এবং আপনার আইডি, দুইটা আইডি অ্যাটাচ করে বাচ্চার বার্থ সার্টিফিকেটের সাথে অ্যাটাচ করে আপনি ভিসাটা ঢালবেন। সেক্ষেত্রে আশা করা যায় রিজেকশনের চান্স খুব কম হয়। যদি আপনার ইজারি সঠিক থাকে, ব্যাংক স্টেটমেন্ট সঠিক থাকে এবং বাকি ডকুমেন্টস সঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করি ভিসা হয়ে যাবে। মাঝখানে আরেকটু কথা বলি, বউ বাচ্চা এই দুইটা জিনিস আলাদা, ভাই বোন মা বাবা এটা আলাদা। এই দেশে ভিসার নিয়ম হলো ভাই বোন মা বাবাকে আনতে হলে আপনার স্যালারি মিনিমাম 10,000 প্লাস থাকতে হবে, আর বউ বাচ্চাকে আনতে হলে আপনার 4,000 প্লাস থাকতে হবে। আরো অনেক কিছু আছে ভাই বোন এবং মা বাবার ক্ষেত্রে, কানুন আরো একটু হার্ড, সেটা আমি আরেকদিন অন্য ভিডিওতে বলবো। তো কথা হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাদের রেডি করতে হবে এখন। যদি আপনি আপনার বউকে বা বাচ্চাকে ফ্যামিলি ভিসায় ডাকতে চান, যে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, সবার আগে বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেটা যদি আপনার আগে থেকে 2024 সালে যদি করা থাকে, তারপরও আপনাকে নতুন করে, যেহেতু 2025 সালে তারা নতুন কানুন এনেছে, আপনাকে নতুন করে সেটা আরবিতে নোটারি করতে হবে। আরবি এবং ইংলিশ দুইটাই আপনাকে এখানে দাখিল করতে হবে এবং নোটারি করে তার উপরে আপনাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ ল এবং ইউএই এম্বাসি যেটা বাংলাদেশে আছে সেখান থেকে অ্যাটেস্টেশন করে এখানে আনতে হবে। এখানকার অ্যাটেস্টেশন শেষ করে তারপর আপনাকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনার জেনুইন ইজারি থাকা জরুরি। আমি আবার রিপিট করে দিচ্ছি, আপনার যদি দোকান থাকে দোকানের ইজারি দেখাইলে হবে না, আপনার জেনুইন রেসিডেন্ট ইজারি লাগবে, যেটা আপনার চেক দিয়ে আপনি আপনার চেক জমা করে আপনি যে বাসাটা আপনি নিয়েছেন সেটা আপনাকে শো করতে হবে। সেটা যদি ফেক হয় ভিসা রিজেক্ট হবে। তো সব ডকুমেন্টস থাকার পরেও অনেক সময় তারা সন্দেহবশত রিজেক্ট করে দেয়, এরকম অনেক হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিসার রেশিও হচ্ছে এরকম, ধরেন 10টা ফ্যামিলি ভিসার মধ্যে দেখা যাচ্ছে যে 8টাই দেখা যাচ্ছে ইজারিটাই নকল, বা ব্যাংক স্টেটমেন্ট ঠিক নেই, বা একটা না একটা প্রবলেম আছে, সেই জন্য তারা রিজেক্ট করে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে কত মাসের স্টেটমেন্ট লাগবে। আপনার মিনিমাম 4 থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট লাগবে, যে আপনি স্টেবল আছেন, আপনি আপনার বউ বাচ্চাকে দেখতে পারবেন, খাওয়াইতে পারবেন, রাখতে পারবেন। কারণ এই দেশে এসে অনেকেই ভিক্ষা করে, এই দেশে ফ্যামিলি ভিসায় আসে ওই মহিলাগুলো অনেকেই ভিক্ষা করে, এরকম অনেক প্রমাণ আছে। যে কারণে তারা ভাবে যে এই লোকটা যদি নিজেই ফকির হয় তার বউ বাচ্চা কিভাবে সে পালবে, তাহলে তার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে হবে। এই জন্যই ভিসা রিজেক্ট হয়, বেশিরভাগ ভিসা এই জন্যই কিন্তু রিজেক্ট হয়। এরপর আসেন, অনেকেই বউ নয় তারপরও বউ বানিয়ে নিয়ে এসেছে, ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে তারা এখানে বউ বানিয়ে নিয়ে আসে এবং তারা অনৈতিক কাজে লিপ্ত থাকে এবং সেখান থেকে ধরা খাওয়ার পর দেখে যে সেটা তো অমুকের বউ, তাহলে তা অমুকের বউ কিভাবে এই কাজ করে। ঠিক এই কারণেও আমাদের ফ্যামিলি ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যাদেরকে ভিসা দিচ্ছে বেছে বেছে চুল চেরা বিশ্লেষণ করে তারপর হচ্ছে ভিসা দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই জন্যই বলছি যে সবকিছু দেখে শুনে তারা যদি চায় ভিসা দিবে, তারা যদি চায় ভিসা দিবে না। সেক্ষেত্রে গ্যারান্টি সহকারে বলা যাবে না যে ফ্যামিলি ভিসা হয়ে যাবে। পার্টনার ভিসার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না। সেটা হচ্ছে আপনার যদি পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা হয় তাহলে আপনাকে 3,000 দিরহাম পার হেড জমা করতে হবে। যেমন আপনার 2টা বাচ্চা আছে, আপনার ওয়াইফ আছে, তা ওয়াইফ এবং বাচ্চার আপনার 3 করে আপনার 9,000 দিরহাম ডিপোজিট রাখতে হবে। বাকি খরচ যেভাবে গভর্নমেন্টের হিসাব সেভাবেই হবে। আমার মতামত কি, কেন আমি আজকে আপনাদের সাথে ডিটেল এত কথা বললাম? আমার মতামত হলো, যেহেতু ট্রান্সফার ভিসা খোলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমি
আপনারা জানেন, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন জানেন যে সকালবেলা টাইম বেশিরভাগ আমাদের লাইসেন্স সহ বিভিন্ন কাজের জন্য আমাদের ডিডি এবং ইমিগ্রেশনে যাওয়া লাগে, এবং সেই সুবাদে তাদের সাথে একটা ভালো রিলেশন হয়, এবং তখন আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি যে আমাদের বাংলাদেশিদের স্ট্যাটাস কি কি করা যায়। তখন সেইখান থেকে যদি কোনো খবর থাকলে আমরা পাই সেটা। তো যেহেতু শুনেছি আমরা যে একটা ট্রান্সফার ভিসার ব্যাপারে একটু কানুন শিথিলযোগ্য হবে, ইনশাল্লাহ কিছুটা শিথিল করবে, যাতে করে এখানে তো প্রচুর মানুষের ফাইন আসতেছে বা মানুষের অবস্থা খারাপ। এবং আমরা এটাও শুনেছি আমাদের যে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস স্যার উনি বলেছেন যে বাংলাদেশের ভিসা খুব সহসাই নর্মাল হয়ে যাবে, যারা হচ্ছে এখানে ইনসাইড আছেন তাদের কথা বলা হয়েছে। যদিও আমি জানি না ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে নাকি এটা একদম জেনুইন নিউজ, এটা আমি জানি না। আমি একটা ভিডিও দেখেছি, কিন্তু সেটা এআই এর দিয়ে বানানো হয়েছে নাকি আসলে জেনুইন সেটা আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আমার ব্যক্তিগত মতামত হলো ফ্যামিলি ভিসা বলেন আর ট্রান্সফার ভিসা বলেন, কোনো ভিসাই এখন কেউ টাইপ করবেন না। 15 তারিখের পর আমরা দেখবো যে আমাদের জন্য কি আপডেট এসেছে। ফ্যামিলি ভিসা ঢাললেও আপনারা আগে কাগজপত্রগুলো সব রেডি করে রাখেন, এখনই ঢাইলেন না, 15 তারিখের পরে ঢালেন। যদি আপনার জেনুইন সবকিছু থাকে, যদি আপনি একটা জিনিস নকল দেন, একটা জিনিস ডুপ্লিকেট দেন, কোনোভাবেই আপনার ভিসা হবে না, কোনোভাবেই আপনি ফ্যামিলি আনতে পারবেন না। তো এমন কিছু করেন না যে জন্য নিজেরও ক্ষতি আর 10টা বাংলাদেশির ক্ষতি। তো আশা করছি আমি সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পেরেছি। ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।